নমস্কার, কেমন আছেন সবাই? গল্প আর আড্ডা শেলির সাথে চ্যানেলে আরো একটি নতুন গল্পে সবাইকে স্বাগত। গোপাল ভাঁড়ের গল্প শুনছি আমরা। গোপাল ভাঁড় সিরিজের আজকের গল্প গোপালের পাল্লায় মামদো। গল্প শুনতে ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। একদিন দুপুরবেলা গোপাল ঘরের দাওয়ায় বসে দুপুরের খাবার সেরে তামাক টানছে। এমন সময় গফুর মিয়া তার কাছে এসে বসলে। গোপাল ভাই তাকে তামাকটা এগিয়ে দিয়ে বললে, কি ব্যাপার গফুর ভাই, এই ভর দুপুরে কোথায় যাচ্ছ? গফুর মিয়া তাকে বললে, কোথাও যাইনি গোপাল, আমি তোমার কাছেই এসেছি। গোপাল জিজ্ঞেস করলে, হঠাৎ কি ভেবে আমার কাছে? গফুর মিয়া মুখটা খুব চিন্তান্বিত করে দুঃখ করে গোপালকে বললে, গোপাল, প্রায় 1 মাস ধরে প্রচুর ভয়ে ভুগছি। গোপাল তাকে জিজ্ঞেস করলে, ভয়? কিসের ভয় বলো শুনি? গফুর মিয়া বলছে, তাহলে তোমাকে গল্পটা খুলেই বলি। একদিন রাত্রে ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে। গোটা পাড়া নিস্তব্ধ, কুকুর বেড়াল কারুর কোনো সারা শব্দ নেই। সারাদিন পরিশ্রম করার পর আমিও ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ কিছু একটা শব্দে ঘুম ভেঙে গেল। স্পষ্ট মনে হলো ঘরের মধ্যে কিছু একটা খসখস আওয়াজ শুনতে পাই। তারপর সব চুপচাপ, কোনো সারা শব্দ নেই। মনে করলাম ঘরের মধ্যে বোধহয় ইঁদুর ঢুকেছে, এবার ধান জামা কাপড় সব কেটে নষ্ট করবে। তাই তাড়াতাড়ি উঠে আলো জ্বাললাম, কিন্তু ঘরের মধ্যে কোথাও কিচ্ছু দেখতে পেলাম না। আবার আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আবার প্রায় ঘুম এসে গেছে এমন সময় আবারও আওয়াজ। বিছানা থেকে উঠলাম না বটে, তবে সারা রাত ঘুমোতেও পারলাম না। তারপর একদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে দেখছি সারা উঠোনময় মুরগির পালক ছড়ানো। খোঁজ করতে করতে জানতে পারলাম আমাদের ঘরের যে সবচেয়ে বড় মুরগিটা, সেটা যেন কাল রাতে কি সে খেয়ে গেছে। তার অর্ধেকটা মাংস মুরগির ঘরের সামনে পড়ে রয়েছে। 4-5 দিন আবার সব ঠান্ডা, চুপচাপ, কোনো আওয়াজ নেই। কিন্তু 4-5 দিন পরে আবারও সকালবেলা গোয়াল ঘরের পাশে গিয়ে দেখছি একটা বকরি মরে পড়ে আছে। তার খানিকটা মাংস কি যেন খুবলে খেয়েছে। ব্যাপারটা দেখে খুব ভয় হলো গোপাল বললে, আমার মনে হচ্ছে এইসব শেয়ালের কীর্তি। তুমি একটু সাবধান সতর্কভাবে থাকো আর দেখো, তাহলেই বুঝতে পারবে। গফুর তার দাঁড়ি নাড়াতে বললে, না ভাইয়া, এটা শেয়ালের কীর্তি নয়। গোপাল জিজ্ঞেস করলে, তুমি বুঝলে কি করে? গফুর বললে, আমিও তোমার মতন শিয়ালের কীর্তি বলে মনে করেছিলাম, কিন্তু 3 দিন আগে ঘরে শুয়ে আছি, রাত্রি তখন প্রায় কটা হবে, 2টো। এমন সময় দরজাটা খট করে আওয়াজ করে খুলে গেল। তারপরে আমার ঘুমটা ভেঙে গেল সেই আওয়াজে। অন্ধকারে দরজার দিকে চেয়ে রইলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিন্তু পরিষ্কার অনুভব করলাম ঘরে কেউ যেন ঢুকেছে। বেশ ভয়ও পেলাম জানো গোপাল, কিন্তু এ কথা ঘরের কাউকে বলিনি, পাছে তারা ভয় পেয়ে যায়। গতকাল রাত্রে ঘটে গেল একটা ভয়ঙ্কর কাণ্ড। গোপাল আশ্চর্য হয়ে বলল, গতকাল রাত্রে আবার কি হলো? গফুর এবার গল্পটা বলা শুরু। কাল রাত্রে রোজকার মতন খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে ভাবছিলাম এই কদিনের ঘটনাগুলোর কথা। রাত তখন কত হয়েছে বলতে পারছি না, তবে চারদিক বেশ নিস্তব্ধ, নিঝুম। বাড়ির সকলে ঘুমিয়েছে, কারো কোনো সারা শব্দ নেই। গোটা পাড়াটাই নিস্তব্ধ হয়ে আছে। এমন সময় দরজাটা খটখট করে খুলে গেল সামান্য। আমিও চেয়ে রইলাম সেদিকে, কিন্তু কাউকে দেখা গেল না। আবার নিজেই বন্ধ হয়ে গেল দরজাটা। তখন আমার খুব ভয় হলো। সারা দেহের মধ্যে যেন বয়ে গেল একটা ঠান্ডা বাতাস। সারা দেহ শিরশির করতে লাগলো, কপালে ঘাম দেখা গেল। এমন সময় হঠাৎ খুলে গেল মশারির একটা পাশের দড়ি। আমি ভাবলাম নিশ্চয়ই ইঁদুরে দড়ি কেটে দিয়েছে। কি আর করি, উঠে আবার দড়িটা বাঁধলাম। মাত্র ঘণ্টাখানেক চুপচাপ কাটলো। তারপরেই মনে হলো কেউ যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অন্ধকারে চেয়ে দেখি ঘরের কোণে একটা লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার জ্বলন্ত 2টো চোখ আমার দিকে চেয়ে আছে। এই সাংঘাতিক দৃশ্য দেখে আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। ভয়ে সেদিকে চেয়ে থাকতে পারলাম না। চেঁচিয়ে বাড়ির লোকজনকে ডাকতে গেলাম, কিন্তু মনে হলো কে যেন আমার গলা টিপে ধরেছে। এমন সময় করে একটা অস্বাভাবিকভাবে হেসে উঠল মূর্তিটা। আমি গো গো করতে করতে অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হয়েছে আমি বলতে পারবো না। জ্ঞান ফিরে আসতে দেখি আমি দাওয়ায় শুয়ে আছি, আর পাড়ার সকলে এসে জড়ো হয়েছে উঠোনে। লতিফ মিয়া গিয়ে এসে আমার গায়ে হাত বুলোতে কি হয়েছিল রে বেটা জিজ্ঞেস করলে। আমি তখন আগাগোড়া সব কথা তাকে বললাম। বুড়ো সব শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দাঁড়িতে হাত বুলোতে বললে,
বাপজান, তুমি একবার গোপালের কাছে যাও, সে খুব বুদ্ধিমান, তাকে গিয়ে সব ঘটনা বলো, তারপর সে যা বলবে তাই হবে। তাই আমি তোমার কাছে এসেছি ভাই, এর একটা যা হোক বিহিত করো, নইলে ছেলেপুলে নিয়ে মারা যাব। গোপাল বেশ কিছুক্ষণ চিন্তা করে বলল, দেখো গপুর ভাই, আমি তো আর রোজা নই যে ভূত ছাড়াবো, তবে তুমি যখন বলছো একবার তোমার বাড়ি গিয়ে দেখতে পারি। এই কথা বলে গফুরকে বিদায় দিয়ে গোপাল ভালোভাবে একটা ঘুম দিলে। ঘুম থেকে উঠে গোপাল সন্ধ্যের সময় খাওয়া দাওয়া সেরে গফুর মিয়ার বাড়িতে গিয়ে হাজির হলো। ক্রমে ক্রমে রাত হলো। গোপালের জন্য গফুর ভালো করে বিছানাপত্তর করে রেখেছিল। গোপাল আরাম করে তাতে শুয়ে পড়ল। গফুরও সেই ঘরেই রইল। তারপর গল্প করতে লাগলো দুজনে। রাত যখন প্রায় 2টো, এমন সময় ঘরের চালের ওপর একটা শব্দ হলো। মনে হলো যেন কেউ একটা মস্ত বড় বস্তা চালের ওপর ফেলে দিলে। পরক্ষণেই দরজা খোলার শব্দ হলো। ওরা দুজনেই চেয়ে রইল সেই দিকে, কিন্তু কিছুই দেখা গেল না। রাত্রি ভোর হতে আর অল্প বাকি। গোপাল বিছানার ওপর উঠে বসল। তারপর গফুরকে বললে, গফুর, ভূত প্রেত কিছু নয়, সব তোমার মনের ভ্রম। এই বলে সে উঠে পড়ল। গফুরের বাড়ির পিছন দিকে ছিল একটা কদবেলের গাছ। গাছটা বেশ পরিষ্কার। পাড়ার ছেলেমেয়েরা সেই গাছের তলায় সারাদিন খেলা করত। গোপাল সেদিকে যেতে লাগলো। কিছুটা এগিয়ে এসে দেখতে পেল একটা সাদা কাপড়ে সর্বাঙ্গ ঢাকা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। গোপাল সাহস করে চেয়ে দেখলে তার মনে হলো ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে, আর বিরাট লম্বা সেই ছায়ামূর্তিটার চোখ দুটো যেন আগুনের গোলার মতন জ্বলছে। গোপাল বুঝতে পারল সেটা একটা ভূত। এর আগে সে 2-1বার ভূতের পাল্লায় পড়ে তার বেশ সাহস হয়েছিল, তাই সে ভয় না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো ভূতটাকে। আর মনে মনে বলল, দাঁড়া বেটা মামদো, আজ রাত্রে তোর দফা রফা করব। দেখতে দেখতে সকাল হয়ে গেল। মুরগিগুলো আর গাছপালার পাখিগুলো ডেকে উঠল। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটাও মিলিয়ে গেল। গোপাল তখন নিশ্চিন্ত মনে মুখ হাত ধুয়ে ফিরে এলো গফুরের কাছে। গফুর তখন বিছানায় উঠে বসেছে। গোপাল তাকে 1 ছিলিম তামাক সেজে আনতে বলল। তারপর তামাক খেতে খেতে গম্ভীরভাবে বললে, দেখো গপুর ভাই, তোমার বাড়িতে একটা মামদো ভূত আসা যাওয়া করছে। সেই বেটাই তোমার ঘরে রোজ রাত্রে এত উপদ্রব করছে। এই কথা শুনে গফুর খুব ভয় পেয়ে বললে, তাহলে কি হবে ভাই? গোপাল বললে, আজকেও রাত্রে আমি আসব, তারপর দেখি কি করা যায়। এই বলে গোপাল বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল। তারপর দিন সন্ধ্যায় গোপাল যথারীতি আহার আদি সেরে গফুরের বাড়ি ফিরে এলো। গফুরের বাড়ি আসার সময় সঙ্গে নিল একটা ছেঁড়া কাপড়ের পুটলি, একটা মাটির হাঁড়ি, আর একটা খুর, আর একটা আয়না, গোটা কতক শুকনো লঙ্কা, আর কিছু সর্ষে। একটা বাটিতে রান্না করা খাসির মাংস। দেখতে দেখতে রাত বেড়ে চলল। গফুরের বাড়ির সবাই যে যার শুতে গেল। গোপাল আর গফুর আগের দিনের মতন এক ঘরে শুয়ে পড়ল। শোবার আগে গোপাল যেসব জিনিস এনেছিল তা সব হাতের সামনে সাজিয়ে রাখল। গল্প করতে করতে দুজনে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কিসের শব্দে তাদের ঘুম ভেঙে গেল। হঠাৎ খট করে দরজাটা একটু ফাঁক হলো। তারা স্পষ্ট দেখল একটা ছায়ামূর্তি সেই দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। কোনো সাড়া শব্দ না দিয়ে চুপ করে পড়ে রইল তারা। ছায়ামূর্তিটা ঘরের ভেতরে চারপাশে ঘুরে ঘুরে কি যেন খুঁজতে লাগলো। তারপর ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। গোপাল স্পষ্ট দেখল সেই ছায়ামূর্তিটাকে। গোপাল আস্তে আস্তে উঠে সেই হাঁড়িটার মধ্যে মুখ রেখে বলল, কে ওখানে? আচমকা এমন গম্ভীর আওয়াজ শুনে মামদোটা বুঝি ঘাবড়ে গেল। সে স্থির হয়ে সেই ঘরের কোণেই দাঁড়িয়ে রইল। গোপাল আবার সেইভাবে বলল, কিরে, কথা কানে যাচ্ছে না বুঝি? উত্তর না দিলে তোকে দর্পণ মানে বেঁধে লঙ্কার ধোঁয়া দেব। এই কথায় মামদোটা আরো ঘাবড়ে গিয়ে ক্ষণক্ষণে গলায় বললে, কি বললি? তুই মামদো? তাহলে তো ভালোই হলো, তোর জন্যই আমি এসেছি। আমার 3টে মামদো আছে, আর একটা মামদো হলেই 1 গন্ডা হবে। গোপালের কথা শুনে মামদোটা
করে হেসে উঠল। তাই দেখে গোপাল রেগে গিয়ে বললে, হাসি হচ্ছে, দেখবি আমার কাছে কত মামদো আছে। মামদোটা বললে, দেখাও দেখি। গোপাল তখন আয়নাটা নিয়ে মামদোর মুখের সামনে ধরলে। আয়নায় নিজের মুখের ছায়া পড়তেই মামদোটা চমকে উঠে বললে, আমায় ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। সুযোগ পেয়ে গোপাল বললে, তা কি হয়, অনেক দিন ধরে আমি একটা মামদো খুঁজছিলাম, এতদিন পরে যখন পেয়েছি তখন কি ছেড়ে দেওয়া যায়। মামদো তখন খুব অনুনয় বিনয় করতে লাগলো। গোপাল বললে, না না, তোকে ছাড়া যাবে না, এই দেখ আমার কাছেই একটা মামদোর মাথা রয়েছে। এই বলে অন্ধকারে কাপড়ের পুটলিটা দেখালে। তারপর খুঁটটা দেখিয়ে বললে, এটা দিয়ে তোর দাঁড়ি গোফ কামাবো, তারপর লঙ্কার ধোঁয়া দেব, আর তারপর হারামের মাংস খাওয়াবো, তবে আমার কাজ শেষ। এই কথা শুনে মামদপুত বললে, তওবা তওবা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। গোপাল বললে, তবা তবা করলে কি হবে, তোকে আজ আমি এই মাংস খাইয়েই ছাড়বো। এই বলে গোপাল রান্না করা কষা মাংসের বাটিটা তার সামনে ধরল। মামদো এবার নাকি সুরে বললে, আমায় ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর কখনো এই মুখ হব না, আমাকে ছেড়ে দাও, দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও। গোপাল দেখলে ওষুধ ধরেছে, তার সাহস খুব বেড়ে গেল। সে হেঁড়ে গলায় হাঁড়িতে মুখ রেখে আবারও বললে, তুই গফুরের বাড়িতে অনেক দিন ধরে উৎপাত করছিস, তার মুরগি মেরেছিস, বকরি মেরেছিস, তোকে কি করে ছাড়বো বল। মামদো তখন বললে, আমি তোমার ক্ষতিপূরণ দিচ্ছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। গোপাল বললে, কি ক্ষতিপূরণ দিবি তুই বল। মামদো বললে, বাড়ির পিছনে যে কদবেলের গাছটা আছে তার পাশে একটা উঁচু ঢিবি আছে, ওই উঁচু ঢিবির তলায় 4টে নবাবী মোহর রাখা আছে, সেটা তোমার, সেসব তোমার, আর কিছু টাকা পয়সা আছে, এসব তোমার তোমার। ওইগুলো নিয়ে তোমরা আমার উদ্দেশ্যে মৌলবীদের ডেকে কোরআন পাঠ করাবে, 3 দিন এই কোরআন পাঠ করাবে, শেষ দিনে মৌলবী আর ফকিরদের ডেকে এনে ভোজ দেবে, তাহলেই আমার আত্মার মুক্তি হবে। এই পর্যন্ত বলে গোপালের কাছে বিদায় নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল সেই ছায়ামূর্তি। ঘরের মধ্যে যেন ঝড় বয়ে গেল। তখন প্রায় ভোর হয়ে এসেছে। গফুর আর গোপাল সেই জায়গা খুঁড়ে অনেক টাকা পেল, মোহর পেল, আর সেই টাকা কিছু খরচ করে তারা মামদোর কথা মতন ভোজ দিল আর পাঠ করালো। তারপর অবশিষ্ট টাকা আর মোহর দুজনে ভাগ করে আনন্দে যে যার ঘরে ফিরে গেল। গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগছে কমেন্টে লিখে পাঠাতে ভুলবে না কিন্তু। আজ তাহলে আসি, নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই।